কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু। প্রধানমন্ত্রীর উদ্বোধন। উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সব কিছুই উন্নতি হবে। ৩.৪ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেল যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চকবাজারে পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত। ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুন, বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখেই চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা। ঝুলছে গুদাম ভাড়ার নোটিশ, সরাতে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক পরিদপ্তর। ঢাকা মেডিকেলের টয়লেট থেকে মেয়ে নবজাতক উদ্ধার, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হাসপাতালের কোনো রোগীর নয়, দাবি পরিচালকের। এবং নাব্য সংকট ও জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশের গতিপথের পরিবর্তন। পেশা হারানোর শঙ্কায় জেলেরা। ব্রেজিং করে ডুবোচর অপসারণের পরামর্শ। শুরু হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন কাজ। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধনও করেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রামকে আধুনিক ও গতিশীল নগরী হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন সবই করবে তার সরকার। টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। এ নিয়ে বঙ্গোপসাগর উপকূল জুড়ে সাজ সাজ রব। প্রমত্তা কর্ণফুলীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত না করেই পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত নির্মিত হচ্ছে প্রায় 3.5 কিলোমিটারের মাল্টিলেনের বঙ্গবন্ধু টানেল। রোববার সকালে নগরীর নেভাল একাডেমির পশ্চিম প্রান্ত থেকে এর 2টি টিউবের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই এলাকা থেকে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর পতেঙ্গা সমুদ্র সৈকতে সুধী সমাবেশে যোগ দেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে। আনোয়ারা থেকে পটিয়া পর্যন্ত এবং পটিয়ার থেকে কক্সবাজার যে 4 লেনের রাস্তা হচ্ছে, সেই রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তাটাও আমরা করে দেবো। এখানে 10 কিলোমিটার আরও যদি রাস্তা করা যায় তাহলে এই সংযোগটা হয়ে যাবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্পগুলোর প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তিনি বলেন, এভাবেই ক্রমান্বয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সব কিছুই উন্নতি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। সাথে সাথে গোটা বাংলাদেশটাই যেন উন্নত হয়, অর্থাৎ শুধু শহর ভিত্তিক উন্নয়ন না, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায় থেকে যেন উন্নয়নটা হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি, কাজ করে যাচ্ছি এবং দেশের মানুষ তার শুভ ফলটা পেতে শুরু করেছে। গ্রামের মানুষ আরও সুন্দরভাবে যেন বাঁচতে পারে, উন্নত জীবন পেতে পারে, সকল নাগরিক সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। সরকার প্রধান বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার ঘনত্বের কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণের কাজ করে যাচ্ছে তার সরকার। চট্টগ্রাম সহ উপকূল এলাকা ঘিরে মহাপরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। আজকে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নীত হয়েছে, গ্রাজুয়েশন পেয়েছে। এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই টানেলটা শেষ হতে 2022 সালে এটা শেষ হবে। আমরা মনে করি যে এরপর এই পুরো এই অঞ্চলের
আর্থসামাজিক উন্নয়ন আরও ব্যাপকভাবে হবে। 2022 সাল নাগাদ শেষ হবে এসব প্রকল্পের কাজ। নির্মাণ কাজ শেষ হলে 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে 2টি লেনে। এই চট্টগ্রাম থেকে সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুমুখী এই টানেলটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 3.4 কিলোমিটার দীর্ঘ এই টানেল চট্টগ্রামকে সংযুক্ত করবে আনোয়ারা উপজেলার মধ্যে। পরবর্তীতে যা যুক্ত হবে কক্সবাজারের 4 লেন সড়কে। আধুনিক এই প্রকল্পের মাধ্যমে নবযাত্রায় পা বাড়ালো বন্দর নগরী। ভবিষ্যতে যা রূপ নেবে চীনের সাংহাই নগরীর আদলে। দেবাশিস রায় রিপোর্ট। টানেল বা সুড়ঙ্গ পথ, তাও আবার নদীর তলদেশে। বহির্বিশ্বে বিষয়টি নতুন না হলেও আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এটি পুরোদমে নতুন অধ্যায়, নতুন সূচনা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে। চট্টগ্রামকে যে কর্ণফুলী নদী বিভক্ত করেছে দুভাগে, সেই নদীকে বাঁচিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আনতে 2016 সাল থেকে নির্মাণ শুরু হয়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের। নদীর তলদেশে 31 মিটার গভীর দিয়ে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে খননের পর তাতে সংযোজন করা হবে 2টি টিউব, আর এর মধ্যেই নির্মাণ করা হবে মাল্টি লেন বা বহু লেন বিশিষ্ট সড়ক ব্যবস্থা, যে সড়ক গতি আনবে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের। 8,880 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি, যার 24% নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাণিজ্যিক নগরী চট্টগ্রামের নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। এটি দিয়ে বন্দরের সুযোগ সুবিধা আগামীতে যেমন বাড়বে, তেমনি এই টানেলকে পরবর্তীতে যোগ করা হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 4 লেনের সড়কের সাথে। নীতি নির্ধারকদের আশা 2022 সালে এটি চালু হলে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রামও পরিণত হবে 1 সিটি 2 টাউনের আদলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত রয়েছে। গাড়ির মালিকের দাবি, উপর থেকে আগুন এসে পড়ে তার গাড়িতে, আর তাতেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে স্থানীয়রা এখনো বলছেন গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এদিকে তদন্ত কমিটি বলছে সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই বলা যাবে প্রকৃত কারণ। চকবাজারের চুরিহাট্টার ঘটনায় প্রকাশ হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজমহল রেস্তোরাঁয় কাজ করছেন কর্মীরা। হঠাৎ বিস্ফোরণে উপর থেকে নেমে আসে বিভিন্ন ধরনের বোতল, কাগজের কার্টন ইত্যাদি। আবার রাজমহলের ঠিক ওপরে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রোববারও দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে একই রকমের বডি স্প্রের বোতল। তাহলে কি আগুনের তাপে বিস্ফোরিত হয়ে ছিটকে পড়েছিল এসব? এলাকার লোকজন নিজ দাবিতে অনড়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন। শুধু গিয়ে বসছে, কত হবে, 25 গজ দূর হবে। ওই গাড়িটা উপর থেকে আসছে, যখন মাটিতে আঘাত করছে তখন ওই খেলতেছিল সব। রাস্তার মাঝখান থেকে জ্বলতেছে সব। আর তখনই একটা গাড়ি, প্রাইভেট কার যেখানে দাঁড়ানো ছিল, কিছুক্ষণ আগে প্রাইভেট কারটা দাঁড়ানো, প্রাইভেট কারটা মনে হয় সাইড থেকে 70 ফিট উপরে উঠে গেছে বাস্ট হওয়ার সাথে সাথে। তবে পুড়ে যাওয়া গাড়ির মালিকের দাবি, উপর থেকে একটি অগ্নিকুণ্ড পড়ে তার গাড়ির উপর, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। প্রচন্ড জ্যাম ছিল, আমি আর আমার ড্রাইভার ছিলাম। তো আমি আমার বাসার দিকে আসবো, তো জ্যামের কারণে আমি ঠিক গাড়িটা আমার ওইখানে আর কি ছিল। তো হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজ, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আওয়াজটা কেমন হয়েছে। বিকট আওয়াজের সাথে সাথে দেখলাম উপর থেকে একটা আগুনের বিশাল একটা গোলা এসে আমার গাড়ির উপরে পড়লো, ঠিক গাড়ির বনেটের উপরে পড়ছে, সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। এদিকে সরেজমিন পুড়ে যাওয়া গাড়িগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় একটি গাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষতই আছে। বাকি গাড়িগুলোর প্লাস্টিক রেক্সিন পুড়ে গেলেও মূল কাঠামো ঠিকই আছে। বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। সিলিন্ডার ব্লাস্ট হলে কিন্তু গাড়িটাও ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, ছিন্ন ভিন্ন হওয়ার কথা আপনি যা বলছিলেন, কিন্তু সেটাও দেখলাম না। কিন্তু পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন গণমাধ্যম বা এই ফুটেজ দেখে মনে হয় কোনো পাশে কেমিক্যালস বলেন বা গ্যাস থেকে এই ঘটনা ঘটে গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বলছে তদন্ত শেষেই বলা যাবে আগুনের মূল কারণ। যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে কথা বলেছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এখন ফাইন্ডিংস গুলা আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব। রোববারও দক্ষিণ সিটির তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয় ওয়াহিদ ম্যানশনের রাসায়নিক দ্রব্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, ইমদাদ, আপনি জানেন যে যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন থেকে কিন্তু এই এলাকা অর্থাৎ চুরিহাট্টার পুরো এলাকায় আগুন, বিদ্যুৎ, পানি ইত্যাদি বিচ্ছিন্ন ছিল। তো গতকালকে আপনি জানেন যে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আজকেও আমরা দেখেছি দিনভর বিদ্যুৎ সরবরাহের যে কাজ সেটি করছেন এখানকার বিদ্যুৎ বিভাগের যারা কর্মীরা আছেন তারা। এইখানে যেই আপনার বিদ্যুতের যে পিলারগুলো ছিল সেগুলো কিছু বেশিরভাগ হচ্ছে আপনার আগুনে ঝলসে যায়, দুমড়ে মুছে যায়। তো সেগুলো সরিয়ে ফেলে নতুন বিদ্যুতের পিলার এখানে আজকে দিনভর বসানো হচ্ছে। আর এছাড়া আজকের দিনে আমরা দেখেছিলাম এই ওয়াহিদ মেনশনের গোডাউনে যে ব্যাপক পরিমাণ রাসায়নিকের মজুদ ছিল, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো আজকেও সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে এগুলো আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তো সিটি কর্পোরেশন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এই রাসায়নিকের যিনি মালিক অর্থাৎ এই যে ওয়াহিদ মেনশনের যে গুদামটি রয়েছে সেটি তিনি ভাড়া নিয়েছিলেন। তো তার কেরানীগঞ্জ আর একটি গুদাম রয়েছে, সেখানে আপাতত এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনি জানেন যে এই আগুনের ঘটনায় এখানে 3টি গাড়ি, 2টি প্রাইভেট কার, একটি পিকআপ পুড়ে গিয়েছিল। এছাড়া বেশ কয়েকটি রিক্সাও কিন্তু পুড়ে গিয়েছিল, মোটরসাইকেল পুড়ে গিয়েছিল। তো সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। গাড়ি 3টি একসঙ্গে ছিল কিন্তু রিক্সাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে পোড়া এবং পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার রিক্সার যে ধ্বংসাবশেষগুলো ছিল, মোটরসাইকেলের যে ধ্বংসাবশেষগুলো ছিল সেগুলো সব একসঙ্গে এনে জড়ো করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি, আপনাকে বলেছিলাম যে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ কর্মীরা কাজ করছিলেন। তো নতুন বিদ্যুৎ লাইন এখানে টানা হয়েছে। আর যে আগের কেবলগুলো ছিল অর্থাৎ যেগুলো আগুনে পুড়ে গিয়েছিল কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই কেবলগুলো কিন্তু এক জায়গায় এনে অর্থাৎ এখানকার যে ক্ষতিগ্রস্ত যে মালামালগুলো আছে সেগুলো সবগুলো এক জায়গায় এখানে জড়ো করা হচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলে যে এগুলো এখানকার যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে গত কয়েকদিন ধরে, সেগুলো এখন একত্রিত করার, একসঙ্গে জড়ো করার কাজ তারা করছেন। এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের কর্মীরা সেই ধ্বংসাবশেষগুলো এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সরিয়ে নেবেন। আর মামলার আলামত হিসেবে যেগুলো সংরক্ষণ করার দরকার সেগুলো তারা এখানে সংরক্ষণ করবেন। আর সবশেষ যে কথাটি আপনাকে আমি বলতে চাই, আপনি জানেন যে ওয়াহিদ মেনশনের আগুনের ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে চকবাজার থানায়। তো সকালে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার তিনি এখানে এসেছিলেন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম এই মামলাটির কি অবস্থা। তো তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনায় দায়ের করা কোনো আসামিকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে পারেননি, তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তো চকবাজারের চুরিহাট্টা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইমদাদ, চুরিহাট্টার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। চুরিহাট্টায় দগ্ধ 6 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। বাকি 3 জনের অবস্থা শঙ্কামুক্ত। দুপুরে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বলেন, সরকারের নির্দেশনা না মানার কারণেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদের এই নিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে ঢাকা মেডিকেলের মর্গে এখনও বাকি আছে 19টি মরদেহ হস্তান্তরের কাজ। বিকৃত হয়ে যাওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে আজও। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, কাজে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। যে কোনো দুর্ঘটনায় অবশ্যই আমরা সংসদেও আমরা প্রস্তাব গ্রহণ করি। এদিকে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের প্রত্যেক পরিবারকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আলাদা 3টি রিট করেছেন 3 আইনজীবী। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এই রিট 3টি করেন। রিটে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন, কেমিক্যাল গোডাউন এবং আহত নিহতদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে। গত 20 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে রাজধানীর চকবাজারের চুরিহাট্টা এলাকায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় আশপাশের কয়েকটি বাড়ি ও দোকানপাটে। এতে বেশ কয়েকজন দগ্ধ ও নিহত হন অন্তত 70 জন।
যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। এখন যে পরিকল্পনাটা যে নেওয়া হয়েছে যে এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে ফেলা হবে, সেটা কতদিনের মধ্যে করা হবে, কিভাবে করা হবে সেটাও যেন কোর্টকে জানানো হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কিন্তু তাদের সারা জীবনের জন্য হয়েছে এবং এখানে 1 লাখ টাকা বা 50,000 টাকা দিয়ে কোনো সুরাহা হবে না। সেই জন্য আমরা চাচ্ছি তাদের আসল ক্ষতির ভিত্তিতে তাদের জন্য যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। চকবাজারের চুরিহাটে আগুনের ঘটনায় ব্যবসায়ী, বাড়ির মালিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। সকালে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগুনের কারণ নিয়ে 6 দফা সুপারিশ তুলে ধরেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, চকবাজারে আগুন লাগার মূল কারণ আড়াল করতেই একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে। অগ্নিকাণ্ড ঘটার পরপরই প্রত্যক্ষদর্শী বা একটা চক্র এই ঘটনাটাকে 3টি খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। একটি হচ্ছে কি, যেটা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে, এই সিলিন্ডারের জন্য এটা ঘটছে, তাই কি হবে, গাড়ির সিলিন্ডার সব বন্ধ করে দাও। তো এত ভয়াবহ কিন্তু একটা সিলিন্ডার দেওয়া হতে পারে না। সো যারা এটা বলেন এটা তারা সঠিক বলছেন না। এখানে যেসব ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল, সবচেয়ে বড় দায়িত্ব ছিল সিটি কর্পোরেশনের, কারণ সিটি কর্পোরেশনের লাইসেন্স ছাড়া কেউ সেখানে কোনো ব্যবসা করতে পারে না। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পুরান ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব। এজন্য ভূমি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে। সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর প্রকৌশলীরা। পাশাপাশি ব্যবসা ও আবাসিক এলাকা চিহ্নিত করে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ারও পরামর্শ দেন প্রকৌশলীদের এই সংগঠন। এই মুহূর্তে যদি আপনি খবর পান এই বিল্ডিংয়ের 11 তলায় বোমা আছে কিংবা 3 তলায় বোমা আছে, আপনি কি করবেন? আপনি কি আমাদের মতামতের জন্য সরকার অপেক্ষা করবে যে আপনারা চান কিনা এই বিল্ডিং থেকে সরে যেতে? সরকার অবশ্যই সবাইকে ইভাকুয়েট করবে। এইটাই হচ্ছে যে সরকারের পলিসি, সারা বিশ্ব জুড়ে তাই হয়। প্রফেশনালস রয়েছেন এখানে, সংশ্লিষ্ট যে সরকারি যে সংস্থাগুলো রয়েছেন, একত্রে বসে আমাদেরকে চিন্তা করা দরকার এবং সর্বোপরি রাজুকে তারা পরিকল্পনা করে দেন। তো তারা পরিকল্পনায় কিন্তু রিডেভেলপমেন্টের বিভিন্ন স্কিমের কথা বলেছেন বিভিন্ন এলাকার জন্য, সেগুলো আমরা দেখে আমাদেরকে উচিত হবে সেই যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া। 9 বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুরিহাট ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র 2টি, যার একটি বন্ধ মালামালার স্তূপে। 2টি দরজার একটি তালাবদ্ধ থাকে সব সময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামাল এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাঙ্গীশ্বরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনো চোখে পড়ে গুদাম ভাড়া দেয়ার চটকদার বিজ্ঞাপন। এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভী আবাসিক ভবনে মৃত্যুফাদের মতো কারখানা বা গুদাম গড়ে ওঠার জন্য দায়ী। আমি একজন বাড়িওয়ালা, তো আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডন ভাড়া দেই, তাহলে দেখা গেল আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক ভাড়াটিয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ
মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। যখন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসন খুব ঝাঁপায়া পড়ে, খুব তৎপরতা দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা এগুলা ভুলে যায়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। 9 মাসে যদি আমি দেশকে স্বাধীন করতে ফেলতে পারি, 9 বছরে আমি এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা সরাতে পারবো না, এই ব্যর্থতা সকলের কর্তৃপক্ষের আরো অনেক বেশি। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুড়িহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ও বাম সংগঠনগুলোর প্যানেল চূড়ান্ত, আজই আনুষ্ঠানিক ঘোষণা। 7 দফা দাবিতে ক্যাম্পাসে ছাত্র দলের বিক্ষোভ। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম। বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচল ও আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায়, লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি। স্থানীয় প্রশাসনের সহায়তায় অনিরাপদ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস তাদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণ থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন সব শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই যে আপনি ওয়ার্লিংয়ের দোকানের পাশে দোকান দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারবে না। যত খোলা হবে, খোলামেলা হবে, তত ভালো হবে। কিন্তু জানালা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, নিরাপত্তা আরো বেশি হতো। নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা লেয়ার বা 2টা লেয়ার মতো রাখা যায়, বা 4টা 5টা 6টা লেয়ার রাখা যায় না। রেগুলেটরের উপর চাপ পড়ে, যেটা মাঝে মাঝে যেটা লিক হয়ে যেতে পারে এবং তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যখন একটা দুর্ঘটনা হবে, এটা কিন্তু সেন্সিটিভ, একটা থেকে আরেকটা আগুন লেগে যায়, তাপে এটা ট্রান্সফার করে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে। মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুত করা হয়। সারা দেশে 17টি কোম্পানির আওতায় 2 কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এই ব্যবসায়ের জন্য 6000 প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অনেক মজুতকারী প্রতিষ্ঠান। এই আইনের ক্ষমতা দেওয়া আছে, পুলিশ, লোকাল ম্যাজিস্ট্রেট, ওনারা এগুলোকে লাইসেন্স চেক করতে পারেন। উইদাউট লাইসেন্স হলেও ওনার ধরে ওগুলোকে সিজ করে ফেলতে পারেন, মামলা দায়ের করতে পারেন। তো আমরা তাদেরকেও আরেকটু অ্যাক্টিভ করার জন্য আমরা আবার চিঠিপত্র শুরু করব। আমরা এটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ দিচ্ছি। 10টির বেশি গ্যাস সিলিন্ডার মজুত করলে সনদ নেওয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ডিলার পর্যায়ে মজুতকালীন নিরাপত্তা আরও জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টয়লেট থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। সকাল 6:30টার দিকে মেডিকেলের নতুন ভবনের 2 নম্বর ওয়ার্ডের পাশের গোসলখানায় গিয়ে নবজাতককে দেখতে পান হাসপাতালের কর্মচারীরা। পরে শিশুটিকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নবজাতকের বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, উদ্ধার হওয়া নবজাতক মেডিকেলে ভর্তি কোনো রোগীর নয়, তবে তারা দায়িত্ব নিয়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে যাচ্ছে। বিল্ডিংয়ে 502 নম্বর ওয়ার্ডে বাথরুমে ছিল পড়া, তাকে আমরা উদ্ধার করে 211তে এখন ভর্তি আছে বর্তমান। না, কেউ পাইনি। ডেলিভারি হয়েছে, বাট আমরা খোঁজ দিয়ে দেখেছি এটি আমাদের হাসপাতালে ভর্তি কোনো রোগীর কেউ নয়। হয়তো কেউ, আমার মনে হয় যে এখানে তো রেখে গিয়েছে। আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। ডাকসু নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র সংগঠনগুলো। দুপুরে নাম ঘোষণা করবে ছাত্রলীগ, বাম ছাত্র সংগঠনের জোট, প্রগতিশীল ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন
জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসাইনের নাম জানা গেছে। বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটও প্যানেল চূড়ান্ত করেছে। লিটন নন্দীকে ভিপি আর উম্মে হাবিবা বেনজিরকে জিএস পদে প্রার্থী করেছে বাম সংগঠনগুলো। কোটা আন্দোলনকারীদের প্যানেল ভিপি পদে নুরুল হক নুরুর নাম চূড়ান্ত করেছে। নির্বাচনের জন্য চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল। এদিকে ভোট কেন্দ্র হলের বাইরে আনা সহ 7 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ছাত্রলীগের প্যানেল একেবারে চূড়ান্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের প্যানেল ঘোষণা হবে। যদিও আমরা আগে থেকে জানতে পেরেছি যে ছাত্রলীগের প্যানেলে কারা কারা থাকছেন। ছাত্রলীগের যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্বকে কিন্তু ডাকসু নির্বাচনের প্রার্থী করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি রেজনুল হক চৌধুরী শোভন তিনি ডাকসুতে ভিপি পদে প্রার্থী হচ্ছেন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তিনি ডাকসুতে জিএস পদে প্রার্থী হচ্ছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন তিনি এজিএস পদে প্রার্থী হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তাদের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেই আনুষ্ঠানিকতা শেষ করে যে ছাত্রলীগের প্যানেল সেটি ঘোষণা করবেন। আপনি দেখছেন যে মধুর ক্যান্টিন একেবারে জনাকীর্ণ। এখানে প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। মধুর ক্যান্টিন একেবারে তিল ধারণের ঠাঁই নেই। বাইরে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের পক্ষে, যে ছাত্রলীগের প্যানেলকে বিজয় করার জন্য তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অন্য সংগঠনগুলোর কথা যদি বলি, যে ছাত্রলীগের পরপরই কিন্তু কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা করা হবে। এর আগে ছাত্রদল ক্যাম্পাসে একটা মিছিল করেছে এবং তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে সেই মিছিলটি করে। সেখানে তারা বলেছে যে ভোট কেন্দ্র হলের বাইরে আনা সহ বিভিন্ন দাবি তারা উত্থাপন করেছে এবং সেই দাবি তারা আমরা এখন যাব ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি তার কাছে জানতে চাইবো যে আসলে তাদের প্যানেল ঘোষণার ব্যাপারটি। হ্যাঁ, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যে আমাদের মূল পদগুলো যারা রয়েছে তাদেরকে আমরা ঘোষণা করব এবং প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ তালিকাটি আপনাদের কাছে কি পুরো 25টি পদের? হ্যাঁ, অবশ্যই ডাকসুর 25টি পদের জন্য আমরা ঘোষণা করব। শুনছিলেন যে যিনি এজিএস পদে প্রার্থী হচ্ছেন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই তারা ঘোষণা করবেন তাদের পদগুলো। সে পর্যন্ত ঘোষণা হলে আমরা হয়তো আপডেট জানিয়ে দেব। তো ইমদাদ ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসেন, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবর। সোডিয়ামের নামে লবণ আমদানির অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশ ভারত বাণিজ্য ঘাটতি দূর করতেও কাজ চলছে বলে জানান মন্ত্রী। লবণ আমদানি করা নিয়ম নেই আমাদের, কিন্তু কেউ অন্য নাম দিয়ে ইম্পোর্ট করার চেষ্টা করছে। আমরা শক্ত পদক্ষেপ নেব এইভাবে, কারণ আমাদের উৎপাদনকারী লবণ যারা তাদের স্বার্থ আমাদের দেখতে হবে। কিন্তু এক নামে অ্যালটমেন্ট নিয়ে বা এই নিয়ে অন্য কিছু নিয়ে আসবে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা এই ব্যাপারে শক্ত ব্যবস্থা নেব। আমাদের সার্বিক ব্যাপারটা আমরা দেখছি যে ভারতের সাথে গ্যাপটা রয়েছে সেটা কত ক্লোজ করা যায়। আমাদের মেজর আইটেম রেডিমেড গার্মেন্টস, সেটা যদি এক্সপ্লোর করতে পারি তাহলে এই গ্যাপটা অনেকখানি কমে আসবে। নাব্য সংকট, অবৈধ জালের ব্যবহার ও জলবায়ুর বিরূপ প্রভাবে গতিপথ পরিবর্তন করছে ইলিশ মাছ। সাগরে প্রচুর ইলিশ থাকলেও শুষ্ক মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ আসা কমে যাচ্ছে। এতে পেশা হারানোর শঙ্কায় জেলেরা। এ অবস্থায় নদীর প্রবেশ মুখে পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরিত হয় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে। ডিম ছাড়ার জন্য সাগরপথ ছেড়ে মিঠা পানির সন্ধানে নদীতে আসা ইলিশের একটা অংশ ধরা পড়ে শিকারীদের জালে। কিন্তু শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে গভীর জলের মাছ নদীতে আসার পথে নানা বাধার মুখে পড়ছে। এছাড়া নদীর স্রোত কমে যাওয়ায় গভীর জলের সন্ধানে পরিবর্তন করছে গতিপথ। জেলেরা বলছেন গত কয়েক বছর বর্ষা মৌসুমে ইলিশ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর মাঝখানে অনেক চর পড়ে গেছে, তার জন্য নদীর স্রোত কমে গেছে। স্রোত কমে যাওয়ার কারণে সাগর থেকে মাছ উজানে আসতে পারতেছে না। যদি আগের মতন স্রোত থাকতো তো সাগরের থেকে মাছগুলো উঠতে হইতো। যদি এই চ্যানেলগুলো ড্রেজিং করিয়া ক্লিয়ার করে দেওয়া হইতো মেঘনা তেঁতুলিয়া নদীর,
তাহলে আমাদের জেলেরা অনেকটাই সুবিধা হতো। চলাচলের সময় বাধার সম্মুখীন হলে ইলিশের গতি পরিবর্তনের কথা উল্লেখ করে নাব্য সংকট দূর ও অবৈধ জাল অপসারণের উপর গুরুত্ব দিলেন এ বিশেষজ্ঞ। আমরা যদি পরিকল্পিত আকারে নদীতে যে ডুবোচরগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি এবং যে অবৈধ যে জালগুলো আছে সেগুলো যদি আমরা সমূলে আমরা বিনাশ করতে পারি, আমার মনে হয় যে ইলিশের যে লক্ষ্য উৎপাদন সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রতিবন্ধকতায় যে সমস্ত আসবে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত সেই সমস্ত বাধাগুলো অপসারণ করে আমাদের এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করা। সাগরের সাথে মেঘনা তেঁতুলিয়া নদীর সংযোগ স্থলগুলোতে অর্ধশতাধিক ডুবোচর রয়েছে। এসব চরের কারণে শুষ্ক মৌসুমে নদীর স্রোত কমে যাচ্ছে বলে মনে করেন জেলেরা। সময় সংবাদ, ভোলা। অবশেষে দেশের ভোজ্য তেলের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। ১.৫ মাস পর এই সপ্তাহে প্রতি মণ ভোজ্য তেলের দাম কমেছে ২৮ থেকে ৩০ টাকা। তবে নানা অজুহাতে এখনও বাড়ছে চিনির দাম। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি ১ টাকা করে কমলেও ২ টাকা করে আদা ও রসুনের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরু থেকে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের দাম মণ প্রতি ২৫০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমতে থাকায় এ সপ্তাহে এসে ভোজ্য তেলের দাম মণ প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম, তারপর আপনার এই মালের যোগান আছে বেশি, সরবরাহ খুব বেশি আছে, যার ধরুন একটু বাজারটা একটু কমের দিকে। চিনির দাম এখনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিলগুলি থেকে পর্যাপ্ত চিনি সরবরাহ না পাওয়ার অজুহাতে মণ প্রতি চিনির দাম বেড়েছে অন্তত ২৫ টাকা। মিলাররা বলতেছে আন্তর্জাতিক বাজার মানে এটার দাম বেশি, আর ডলারের দামও নাকি বেড়েছে, সেই জন্য এরা স্বাভাবিকভাবে এদের কস্টিং বেশি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত নতুন ডাল বাজারে আসতে শুরু করবে। এই অবস্থায় ব্যবসায়ীরা পুরাতন ডাল ছেড়ে দেওয়ায় দাম কমেছে। সবজির প্রচুর আমদানি হওয়াতে এবং নতুন ডাল আসার সম্ভাবনায় এই ডালের দাম কমতে শুরু করছে। সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে ১ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ টাকায়, কিন্তু হঠাৎ করে আদা ও রসুনের দাম কেজি প্রতি ২ টাকা বেড়ে গেছে। দেশীয় ফসল উঠছে, সেজন্য পেঁয়াজের দাম একটু কমছে, আর রসুনের দাম বাড়ছে, এখন রসুনের লাস্ট সিজন। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য পাইকারি বিক্রির জন্য নিয়ে আসা হয় চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এটা যেমন সত্য, তেমনি এখানে দাম বাড়ানোর জন্য নানা কারসাজি চলে। এই অভিযোগও অবান্তর নয়। এই সপ্তাহ মুক্ত হতে পারল না এ ধরনের অভিযোগ থেকে, যে কারণে দাম বেড়েছে চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। হঠাৎ করে মারা যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার সড়কের পাশের বড় বড় গাছ। গত ৬ থেকে ৭ মাস ধরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গাছে মড়ক লাগা শুরু হয়। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো পদক্ষেপই নিচ্ছেন না। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরিয়া উপজেলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে রয়েছে সারি সারি শিরীষ, কড়াই, বাবলা সহ বেশ কিছু গাছ। এসব গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের দুই পাড় সুরক্ষিত করে। কিন্তু প্রায় ৬ থেকে ৭ মাস আগে উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে চটচটিয়া নামক এলাকা পর্যন্ত এবং সদর ইউনিয়ন থেকে সরাবপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় কয়েকশো গাছের পাতা ঝরতে দেখা যায়। কিছুদিন পর গাছে বড় গর্ত হয়ে বিবর্ণ আকার ধারণ করে বাকল ও ডালপালা ভেঙে পড়ে। আবার কোনো কোনো গাছ নিজে নিজে উপড়ে পড়ছে রাস্তার উপর। এলাকাবাসী জনস্বার্থে এ বিষয়ে দ্রুত সমাধান চান। প্রাথমিক পর্যায়ে আপনার ওই পাতা টাতা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাতাগুলো পড়ে যেত। সর্বশেষ পর্যায়ে আপনার সমস্ত গাছই শুকায় গেছে। আস্তে আস্তে এটা বাড়ছে, এই কারণ আমার মনে হয় আশু খুঁজে বের করে এটা সমাধান দরকার। সুরা হোক, কারণ রাস্তার পাশে গাছ না থাকলে পরিবেশ ভালো থাকে না। তবে পরিবেশ বিশেষজ্ঞরা গাছ মারা যাওয়ার বিষয়টিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণ হিসেবে দেখছেন। এখানে প্রচুর পরিমাণে আরও গাছ লাগাইতে হবে বেশি করে, যাতে করে আমাদের যে জলবায়ুগত যে পরিবর্তনটা হচ্ছে এটা যদি আমরা রক্ষা করতে পারি গাছ লাগানোর মাধ্যমে, ফলে আমাদের এই যে ক্ষতিটা এটা আস্তে আস্তে কমে আসবে।
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর প্রতিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সময় থাকতেছে যে গাছগুলা যদি করতে না পারি, তাহলে এই পরবর্তীতে ওটা দেওয়া জ্বালানি ছাড়া আর কিছুই হবে না। তো অবশ্যই এটা আমি দেখব। স্থানীয়দের মতে অজ্ঞাত রোগে গত কয়েক মাসে প্রায় 350 গাছ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চকবাজারে পড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে আগুন, বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখে চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা, ঝুলছে গোদাম ভাড়ার নোটিশ, সরাতে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক পরিদপ্তর। এবং ঢাকা মেডিকেলের টয়লেট থেকে মেয়ে নবজাতক উদ্ধার, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হাসপাতালের কোনো রোগী নয়, দাবি পরিচালকের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।